আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই যে যার অবস্থানে অবশ্যই ভালো আছেন এবং এর পাশাপাশি সুস্থ আছেন। রাজনীতির মাঠে এখন একটা অদ্ভুত নীরবতা কিন্তু বিরাজ করছে। এই নীরবতা কিন্তু সেই পরিচিত নীরবতা নয়, বরং বড় কোনো ঝড়ের পূর্বাভাস। আপনারা যারা রাজনীতি নিয়ে নিয়মিত একটু খোঁজখবর রাখেন, চায়ের কাপে ঝড় তোলেন কিংবা রাতের বেলা খবরের পাতা উল্টে ঘুমাতে যান, তারা নিশ্চয়ই একটা প্রশ্ন ইদানিং খুব নিজেদের মধ্যে আলোচনা করছেন। আর তা হলো, বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি কে হচ্ছে, কে আসছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের মতো এমন একটি গুরুত্বপূর্ণ ও ভারী পদে। দর্শক, আজ আমি আপনাদের সামনে কোনো মুখস্থ বুলিয়ে উড়াতে আসেনি, কিংবা গালঘোরা কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াতেও আসেনি, বরং ইতিহাসের কিছু পাতা উল্টে বর্তমানের কিছু সূক্ষ্ম সমীকরণ মিলিয়ে এবং রাজনীতির অন্দরমহলের কিছু অত্যন্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব ঠিক কি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগের ভেতরে। আপনারা যদি ইতিহাসের দিকে একটু ফিরে তাকান, তাহলে অবশ্যই দেখতে পাবেন আওয়ামী লীগ যখনই কোনো গভীর সংকটে পড়েছে, যখনই মনে হয়েছে এই বুঝি সব শেষ, ঠিক তখনই কিন্তু দলটির শীর্ষ নেতৃত্ব এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা তাবৎ বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও কিন্তু চমকে দিয়েছে। সুপ্রিয় দর্শক, একটু মনে করে দেখুন তো সেই 111 এর সময়কার কথা, যখন দলের ভাগা ভাগা সব নেতারা, যারা ক্ষমতার সময় হুঙ্কার দিয়ে মাঠ কাঁপিয়ে ফেলতেন, তারা অনেকেই কিন্তু সে সময় হয় জেলে, না হয় নিজেদের পিঠ বাঁচাতে আপোষের পথে হেঁটেছিলেন। সেই চরম দুঃসময়ে দলের হাল কে ধরেছিলেন? হ্যাঁ, প্রয়াত জিল্লুর রহমান এবং তার সাথে অত্যন্ত নিভৃতচারী, বই পাগল এক অদ্ভুত রাজনৈতিক ব্যক্তিত্ব, মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম। দেখুন, সৈয়দ আশরাফ সাহেবের কথা যখন বলি, আমার চোখের সামনে একজন নির্লোভ মানুষের ছবি কিন্তু ভেসে ওঠে। তিনি কিন্তু কোনোদিন নিজের ঢুল নিজে পেটাননি। তার কোনো বিশাল চামচা বাহিনীও ছিল না। নিজের নামে স্লোগান দেওয়ার জন্য কোনো ভাড়াটে লোকও তিনি কখনো পুষতেন না। কিন্তু দল যখন তাকে ডাকলো, তিনি ঠিকই এসে হাল ধরলেন এবং সেই দুঃসময় পার করে দিলেন। ঠিক তেমনি একটি চমক, একটি ঐতিহাসিক পুনরাবৃত্তি কিন্তু আমরা খুব শীঘ্রই, এই তো হয়তো আগামী 2 মাসের মধ্যেই দেখতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এবারের চমকটা তাহলে কে? কে সেই ব্যক্তি? আমি আপনাদের নির্দিষ্ট করে কারো নাম আজকে বলবো না। কারণ নামটা এখনো সেই পরম গোপনীয়তার চাদরেই ঢাকা আছে। কিন্তু আমি আপনাদের সেই মানুষটির কিছু বৈশিষ্ট্য, তার রাজনৈতিক বেড়ে ওঠা এবং তাকে নির্বাচনের যে মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, সেগুলো সম্পর্কে এমন কিছু ধারণা দেব, যা শুনলে আপনারা নিজেই হয়তো আপনাদের চারপাশের মানুষগুলোর সাথে একটু মিলিয়ে নিতে পারবেন এবং হয়তোবা আপনারা সহজেই অনুধাবনও করতে পারবেন। প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানদণ্ডে। আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে একটা খুব সাধারণ বিষয় হলো, নেতার ছেলে নেতা হবে, মন্ত্রীর ভাই মন্ত্রী হবে। পরিবারতন্ত্র একটা বড় জায়গা দখল করে আছে। কিন্তু আপনাদের খুব স্পষ্ট করে জানিয়ে রাখি, এবার যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে যাচ্ছেন, তিনি কিন্তু এমন কোনো বড় রাজনৈতিক পরিবারের কোনো উত্তরাধিকারী নন। তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। একই সাথে তিনি বিগত সরকারের কোনো দাপুটে সাবেক মন্ত্রীও নন। ক্ষমতা বা মন্ত্রিত্বের স্বাদ যারা ইতিমধ্যে পেয়ে গেছেন, দল কিন্তু এবার আর তাদের দিকে কোনোভাবেই হাত বাড়াচ্ছে না। অনেকেই হয়তো আবার ভাবছেন, তাহলে কি বিদেশে বসে থাকা, ইউরোপ আমেরিকার বিলাসবহুল জীবন কাটানো কোনো প্রবাসী নেতাকে উড়ে এসে জুড়ে বসানো হবে?
না দর্শক, সেই সুযোগও কিন্তু এবার একেবারেই শূন্য এবং বলা চলে সেই হিসাবের দিকেও নেই। তাহলে মানুষটা কেমন? মানুষটা কেমন সেটা বোঝার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে তার বয়স কত হতে পারে। আপনারা শুনলে হয়তোবা অবাক হবেন। শীর্ষ নেতৃত্ব থেকে এবার কিন্তু একটা খুব সুনির্দিষ্ট বয়সের সীমারেখা টেনে দেওয়া হয়েছে। ৭ থেকে ৮ জনের একটা ছোট্ট কিন্তু অত্যন্ত পরিশীলিত তালিকা তৈরি করা হয়েছে। আর এই তালিকায় যারা আছেন তাদের সবার বয়স কিন্তু ৫৫ বছরের উপরে এবং ৭০ বছরের নিচে। বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করুন। কেন এই বয়স? ধরা যাক একজন খুব উদীয়মান তুখোড় নেতা যার বয়স হয়তো ৫৪ বছর ১১ মাস। তিনি কিন্তু এই তালিকায় নেই। আবার আরেকজন প্রবীণ নেতা যার বয়স ৭০ পার হয়ে মাত্র কয়েকদিন হয়েছে। তিনিও কিন্তু বাদ। অর্থাৎ ৫৫ থেকে ৭০ এর এই যে গণ্ডি এটা কিন্তু আসলে রাজনৈতিক পরিপক্কতার একটা আদর্শ সময়। এই বয়সে একজন মানুষের ভেতরে যেমন তারুণ্যের কিছু তেজ অবশিষ্ট থাকে, তেমনি থাকে জীবনের চরম বাস্তবতার অভিজ্ঞতা। তিনি হঠ করে সিদ্ধান্ত নেন না, আবার একেবারে বয়সের ভারে নজুও হয়ে পড়েন না। এরপরের যে বিষয়টা নিয়ে আমি কথা বলব, সেটা হয়তো আমাদের দেশের প্রচলিত রাজনীতির সাথে খুব একটা মেলে না। আমাদের দেশে নেতা মানেই তো তার সামনে পেছনে একগাদা লোক থাকবে, হুন্ডা আর মাইক্রোবাসের বহর থাকবে, তাকে নিয়ে বিশাল বিশাল গ্রুপিং থাকবে। কিন্তু এবার যে মানুষটাকে খোঁজা হচ্ছে বা বলতে পারেন প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে, তার কিন্তু নিজস্ব কোনো বলয় নেই। তার হয়ে গলা ফাটানোর মতো কোনো নির্দিষ্ট প্রোপাগান্ডা মেশিন বা প্রচার যন্ত্র নেই। তিনি অত্যন্ত নীরবে নিভৃতে নিজের কাজটুকু করে গেছেন এবং এখন পর্যন্ত করে যাচ্ছেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এমন নিভৃতচারী মানুষটি আসলে উঠে এলেন কোথা থেকে? তিনি কি হঠাৎ করে গজে ওঠা কোনো ব্যক্তি? একেবারেই নয়। বরং তার শেকড় কিন্তু অনেক গভীরে। তিনি একজন সাবেক ছাত্রনেতা হতে পারেন। কিন্তু এখানেও একটা বড় কিন্তু আছে। শুধু ছাত্র জীবনে ছাত্রলীগ করলেই কিন্তু হবে না। রাজনৈতিক ধারাবাহিকতা বলে একটা কথা আছে। যে মানুষটি স্কুল কলেজ জীবনে ছাত্রলীগ করেছেন, তাকে কিন্তু পরবর্তীতে যুবলীগের মতো সংগঠনেও নিজের মেধা ও শ্রমের স্বাক্ষর রাখতে হয়েছে এবং সেখান থেকে উত্তীর্ণ হয়ে তবে তিনি মূল দল অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পণ করেছেন। এই যে একটা সিঁড়ি, ছাত্রলীগ থেকে যুবলীগ, তারপর মূল দল, এই ধারাবাহিকতা যার নেই তিনি কিন্তু এই হিসাবের সম্পূর্ণ বাইরে। দেখুন, অনেকেই আছেন যারা একসময় খুব দাপটের সাথে ছাত্রলীগ করেছেন। কিন্তু পরবর্তীতে আর রাজনীতিতে সেভাবে সক্রিয় হননি। বা অন্য কোনো পেশায় জড়িয়ে রাজনীতির মাঠ থেকে তিনি স্বেচ্ছায় দূরে সরে গেছেন। অথবা ধরুন অনেকেই আছেন যারা বিভিন্ন দুর্নীতি বা অপকর্মে জড়িয়ে মাঝপথেই দল থেকে ছিটকে পড়েছেন। এই ধরনের বিচ্ছিন্ন বা পথভ্রষ্ট কাউকে কিন্তু এবার আর মূল স্রোতে আনা হচ্ছে না। বিগত ১৫ বছরে কে কিভাবে নিজের আখের গুছিয়েছেন, কে দলের নাম ভাঙিয়ে সম্পদের পাহাড় গড়েছেন, আর কে সত্যিকার কর্মীর মতো দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতিটি হিসাব কিন্তু এখন কড়ায় গণ্ডায় মিলিয়ে দেখা হচ্ছে। কারণ এখনই চূড়ান্ত হিসাবের সময়। দর্শক, অনেকেই আজকাল দেখবেন টেলিভিশনের টক শোতে বা চায়ের আড্ডায় বেশ জোর গলায় বলেন দলের এমন নেতা দরকার যিনি কর্মীবান্ধব হবেন, যাকে কর্মীরা ভালোবাসবে। কথাটা শুনতে খুবই ভালো লাগে, তাই না? কিন্তু বাস্তব রাজনীতি কি এতটা সরল? আওয়ামী লীগের মতো এত বড়, এত প্রাচীন একটা দলের ক্ষেত্রে এই সমীকরণটা কিন্তু একটু হলেও ভিন্ন। আওয়ামী লীগ এমন একটা দল যার শেকড় বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লায় কিন্তু ঢালাওভাবে ছড়িয়ে আছে। এটি অস্বীকার করার কোনো অবকাশ নেই। এই দলের হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ কর্মী আছে। এখানে
আসলে ব্যক্তির চেয়ে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। শেখ হাসিনা যখন কারো নাম ঘোষণা করবেন, তখন সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু সেই একটা নামের পেছনেই এসে ঐক্যবদ্ধ হবে। হয়তো প্রথমে কারো কারো পছন্দ হবে না, হয়তো ভেতরে ভেতরে একটু ক্ষোভ বা অভিমান থাকবে, কিন্তু দিনের শেষে যখন বৃহত্তর স্বার্থের প্রশ্ন আসবে, তখন ওই শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সবাই এক কাতারে এসে দাঁড়াবে। এটাই কিন্তু আওয়ামী লীগের ইতিহাস, এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি। তাই এমন একজনকে খোঁজা হয়েছে, যাকে হয়তো প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় দেখা যায় না, যাকে হয়তো সারা দেশের মানুষ এক নামে চেনেও না, কিন্তু যার মধ্যে সততা আছে, যোগ্যতা আছে এবং দলের এই ক্রান্তি লগ্নে শক্ত হাতে হাল ধরার মতো বুকের বড় পাটা আছে। এবার আপনাদের এমন একটা তথ্য দিব, যা শুনলে আপনারা হয়তো রাজনীতির আসল কৌশলটা কিছুটা হলেও এখনকার এই পরিবেশে আঁচ করতে পারবেন। আপনারা কি জানেন, যাকে সামনে আনা হবে শুধু তার উপর ভরসা করেই কিন্তু শীর্ষ নেতৃত্ব বসে নেই। রাজনীতি আসলে একটা দাবা খেলার মতো। এখানে সব সময় পরবর্তী কয়েকটা চাল আগে থেকে কিন্তু ভেবে রাখতে হয়। যে ৭-৮ জনের তালিকা করা হয়েছে, তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্য থেকে একজনকে হয়তো আপনারা খুব শিগগিরই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দেখতে পাবেন। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে পর্দার আড়ালে। এই নির্বাচিত ব্যক্তির পাশাপাশি আরো ৩ জনকে কিন্তু সম্পূর্ণ গোপনে পাইপলাইনে বা স্ট্যান্ড বাই হিসাবে প্রস্তুত রাখা হচ্ছে। কেন এই ব্যাকআপ পরিকল্পনা? প্রশ্ন জায়গাটা কিন্তু স্বাভাবিক। একবার ভেবে দেখুন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা। যেকোনো সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যাকে আজ দায়িত্ব দেয়া হলো, তিনি হয়তো কোনো কারণে চরমভাবে ব্যর্থ হলেন। কিংবা তাকে হয়তো রাজনৈতিক রোষানলের শিকার হয়ে জেলে যেতে হলো। তখন আসলে কি হবে? তখন যেন দল মুহূর্তের জন্য নেতৃত্ব শূন্য হয়ে না পড়ে, তার জন্যই এই নিখুঁত ছক বা পরিকল্পনা। প্রথম ব্যক্তি যদি সরে যেতে বাধ্য হন, তাহলে তার জায়গায় ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় জন এসে হাল ধরবেন। দ্বিতীয় জনের কিছু হলে তৃতীয় জন প্রস্তুত। কিন্তু এই যে বাকি ৩ জনের নাম, এটা কিন্তু সারা দেশের মানুষ তো দূরের কথা, দলের ভেতরেও খুব বেশি মানুষ কিন্তু জানবেন না। হয়তো শুধু শীর্ষ নেত্রী এবং যিনি বর্তমানে দায়িত্ব পাবেন, তিনি জানবেন তার অবর্তমানে কার উপর এই গুরু দায়িত্ব বর্তাবে। এই যে একটা নিচ্ছিদ্র কৌশল, এটাই কিন্তু একজন পুর খাওয়া রাজনৈতিক নেতৃত্বের আসল বিচক্ষণতা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুপ্রিয় দর্শক, আমার আলোচনার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমি শুরুতেই যেমনটা বলেছিলাম, রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই। তবে কিছু কিছু ধ্রুবতারা থাকে, যা দেখে নাবিকেরা ঝড়ের রাতেও পথ চিনে নেয়। বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে যে অবস্থা, সেখানে এমন একজন কাণ্ডারির বড় প্রয়োজন, যিনি কোনো প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কোনো গ্রুপিং এর তোয়াক্কা না করে কেবল দলের বৃহত্তর ঐক্যর কথা ভেবে কাজ করবেন। তিনি এমন কেউ হবেন, যাকে দেখলে সাধারণ কর্মীরা প্রকৃতপক্ষে ভরসা পাবে যে না, এই মানুষটা অন্ততপক্ষে আমাদেরকে বিক্রি করে দেবে না। দর্শক, সৈয়দ আশরাফ সাহেব যেমন তার প্রজ্ঞার নীরবতা দিয়ে দলের সবচেয়ে কঠিন সময়ে একটা ভারসাম্য এনেছিলেন, দলটিতে আজ ঠিক তেমনই একজন ভারসাম্য রক্ষাকারী খুব বেশি প্রয়োজন। এবং আমার কাছে যেটুকু তথ্য আছে, তাতে আমি বেশ জোর দিয়েই বলতে পারি, সেই কাঙ্ক্ষিত মানুষটি আসতে আর খুব বেশি দেরি নেই। হয়তো এই মাসখানেকের ভেতরেই আপনারা সেই নামটা প্রকাশ্যে জানতে পারবেন। আর যেদিন সেই নামটা ঘোষণা করা হবে, সেদিন আপনারা হয়তো আমার এই কথাগুলো একটু হলেও মিলিয়ে নেবেন। দেখবেন অঙ্কের হিসাবটা একেবারে কিন্তু
অক্ষরে অক্ষরে মিলে গেছে কিনা। সুপ্রিয় দর্শক, রাজনীতির এই রঙ্গমঞ্চে কে কখন নায়ক হবেন আর কে কখন হারিয়ে যাবেন তা হয়তো আগে থেকে পুরোটা কিন্তু কোনোভাবে বলা যায় না। তবে সময়ের প্রয়োজনে ইতিহাস ঠিকই তার নিজের নায়ককে খুঁজে নেয়। আজ এ পর্যন্তই থাক। আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে আপনারা নিজেরা ভেবে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে পরবর্তী আওয়ামী লীগের দায়িত্বশীল সেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে হতে চলেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।